প্রথম পর্বে আপনারা শুনেছিলেন বেবির মাস্টারমশাই তার জামা কাপড়, সর্বক্ষণের সঙ্গে চশমা এবং জুতো ফেলে রেখে জমিদারির হিসাবের কয়েকটি খাতা এবং ৬,০০০ টাকা নিয়ে উধাও হয়ে গেছে। জমিদার বাড়িতে থাকার পর ব্যোমকেশ আরও একটি জিনিস আবিষ্কার করল যে দেওয়ান কালীগতি অবিকল বিভিন্ন পশুর আওয়াজ নকল করতে পারে। আবার বাগানে ঘোরার সময় চাঁদের দিকে দেখে ব্যোমকেশের মনে হলো যে মাস্টারমশাই যেই রাত্রে নিখোঁজ হয়েছেন সেই রাত্রে কোন তিথি ছিল সেটাও জানা দরকার। সেটি জানার পর ব্যোমকেশ অবাক হয়ে গেল। তারপর পরদিন সকাল ৭টার সময় গাত্রোত্থান করে প্রাতকৃত্য সমাপনান্তে বাইরে এসে দেখলাম তখনও সমস্ত বাড়িতে সুপ্ত। একজন ভৃত্য বারান্দা ঝাড় দিচ্ছিল, তাকে জিজ্ঞেস করে জানা গেল যে শীতকালে বেলা ৮টা সাড়ে ৮টার পূর্বে কেউ শয্যা ত্যাগ করে না। এই ১.৫ ঘন্টা সময় কি করে কাটানো যায়? আকাশে একটু কুয়াশার আভাস ছিল, সূর্যের আলো ভালো করে ফোটেনি। আমার মন উসখুস করে উঠল। বললাম, চলো ব্যোমকেশ, এখন তো তোমার কোনো কাজ হবে না, জঙ্গলে গিয়ে ২-৪টে পাখি মারা যাক, তারপর এদের ঘুম ভাঙতে ভাঙতে ফিরে আসা যাবে। প্রথম বন্দুক চালাতে শিখে আগ্রহের মাত্রা কিছু বেশি হয়েছিল। মনে হচ্ছিল যা পাই তার দিকেই লক্ষ্য করে বন্দুক ছুড়ে দিই। বিশেষত কাল বন্দুক দুটো কুমার বাহাদুর এখানেই রেখে গিয়েছিলেন, ওটাও কোটের পকেটে কয়েকটা অবশিষ্ট ছিল। ব্যোমকেশ ক্ষণিক চিন্তা করে বলল, চলো। বন্দুক কাঁধে করে আমরা বের হলাম। যে চাকরটা ঝাড় দিচ্ছিল তাকে প্রশ্ন করায় সে জঙ্গলে যাওয়ার রাস্তা দেখিয়ে দিল। বলল, এই পথে সিধা গেলে বালির পাশ দিয়ে জঙ্গলে প্রবেশ করতে পারবো। আমরা সবুজ ঘাসে ভরা চারণভূমির উপর দিয়ে চললাম। কুয়াশার জন্য ঘাসে শিশির পড়েনি, জুতো ভিজল না। চলতে চলতে দেখলাম সামনে ১ মাইল দূরে বনের গাছগুলি গাঢ় বর্ণে আঁকা রয়েছে। তার কোলের কাছে বালুবেলা অর্ধ চন্দ্রাকারে পড়ে আছে। দূর হতে অস্পষ্ট আলোকে দেখে মনে হয় যেন একটা লম্বা খাল জঙ্গলের নিচে বেষ্টন করে পড়ে আছে। আমরা যেদিকে চলছিলাম সেই দিকে ওর দক্ষিণ প্রান্তটা ক্রমশ ছোট হয়ে একটা অনুচ্চ পাড়ের কাছে এসে শেষ হয়ে গেছে। অতঃপর দক্ষিণ দিকে আর বালি নেই। মিনিট ১৫ হাঁটবার পর আগের পাড়ের কাছে এসে পৌঁছলাম। দেখলাম পাড় একটা নয়, দুটো। কোনো কালে হয়তো বালির দক্ষিণ দিকে জলরোধ করবার জন্য একটা উঁচু মাটির বাঁধ দেওয়া হয়েছিল। বর্তমানে সেটা দ্বিধাভিন্ন হয়ে গেছে। মাঝখানে আন্দাজ ১৫ হাত চওড়া একটা প্রণালী একদিকে সবুজ ঘাসে ভরা মাঠের সঙ্গে অপরদিকের বালুর চড়ার সংযোগ স্থাপন করেছে। আমরা কাছাকাছি যে ঢিবিটা আছে তার উপর উঠলাম। সামনে নিচের দিকে চেয়ে দেখলাম গঙ্গা যমুনা সঙ্গমের মতো একটা ক্ষীণ রেখা ঘাসের সীমানা নির্দেশ করে দিচ্ছে। তারপরেই অনিশ্চিত ভয়সংকুল বালির এলাকা আরম্ভ হয়েছে। এর মধ্যে ঠিক কোনখানটায় সেই ভয়ানক চোরাবালি কে বলতে পারে? বাঁধের উপর উঠে যে বস্তুটি প্রথমে চোখে পড়েছিল তার কথা এখনো বলিনি। সেটি একটি অতি জীর্ণ কুঁড়ে ঘর। বাঁধের ভাঙনের দক্ষিণ মুখটি আগলে এই কুটির পরিপরি করে কোনো মতে দাঁড়িয়ে আছে। উচ্চতা তো কম যে পাড়ের আড়াল হতে তার মটকা দেখা যায় না। ছিটা বেড়ার দেওয়াল মাটি লেপে জল বৃষ্টি নিবারণের চেষ্টা হয়েছিল। এখন প্রায় সর্বত্র মাটি খসে গিয়ে জীর্ণ উই ধরা হাড়পাঁজর বের হয়ে পড়েছে। উপরের ২ চালা খড়ের চালটিও প্রায় উলঙ্গ, খড় পচে ঝরে পড়েছে, কোথাও বা গলিত অবস্থায় ঝুলছে। বোধ করি ৪-৫ বছরের মধ্যে এতে কেউ বাস করেনি। বনের ধারে লোকালয় থেকে বহু দূরে একইরূপ নিঃসঙ্গ একটি কুটির দেখে আমাদের ভারী বিস্ময় বোধ হলো। ব্যোমকেশ বলল, তাই তো, চলো তো ঘরটা একবার দেখা যাক। আমরা ফিরে বাঁধ থেকে নামবার উপক্রম করছি, এমন সময় আকাশে সাই সাই শব্দ শুনে চোখ তুলে দেখি এক ঝাঁক বন পায়রা মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। ব্যোমকেশ ক্ষিপ্র হস্তে বন্দুকে টোটা ভরে ফায়ার করলো। আমার একটু দেরি হয়ে গেল।
যখন বন্দুক তুললাম তখন পায়রার ঝাঁক পাল্লার বাইরে চলে গেছে। ব্যোমকেশের আওয়াজে একটা পায়রা নিচে বালির উপর পড়েছিল। সেটাকে উদ্ধার করবার জন্য সামনে দিয়ে নামতে গিয়ে দেখলাম সে পথে নামা নিরাপদ নয়। পথ এত বেশি ঢালু যে পা হড়কে পড়ে যাওয়ার সম্ভাবনা। ব্যোমকেশ হেসে বলল, এত কিসের তারা অজিত? পড়া পাখি তো আর উড়ে পালাবে না। চলো ওই দিক দিয়ে ঘুরে যাওয়া যাক, কুড়ে ঘরটাও দেখা হবে। তখন যে পথে উঠিয়াছিলাম সে পথে নামিয়া বাঁধের ভাঙনের মুখে উপস্থিত হইলাম। কুটিরের মধ্যে প্রবেশ করিয়া দেখিলাম তাহাতে সম্মুখে ও পশ্চাতে দুইটি দ্বার আছে। যেটা দিয়া প্রবেশ করিলাম তাহাতে কবাট নাই, কিন্তু যেটা বালুর দিকে সেটাতে এখনো একটা বাখারির আগল লাগাইয়া আছে। ঘরের মধ্যে মানুষের ব্যবহারের উপযোগী কিছুই নাই। মেঝে বোধ হয় পূর্বে গোময় লিপ্ত ছিল, এখন তাহার উপর ঘাস গজাইয়াছে। পচা খড় চাল হইতে পড়িয়া স্থানটাকে আকীর্ণ করিয়া রাখিয়াছে। ঘরটি চওড়ায় 6 হাতের বেশি হইবে না, কিন্তু দৈর্ঘ্যে 2 বাঁধের মধ্যবর্তী স্থানটা সমস্ত জুড়িয়া আছে। এদিক হইতে বালুর দিকে যাইতে হইলে ঘরের ভেতর দিয়া যাইতে হয়, অন্য পথ নাই। ব্যোমকেশ ঘরের অপরিষ্কার মেঝে ভালো করিয়া পর্যবেক্ষণ করিয়া বলিল, সম্প্রতি এ ঘরে কোনো মানুষ এসেছে। এখানে খড়গুলো চেপে গেছে, দেখেছো? ওই কোণে কিছু একটা টেনে সরিয়েছে। এ ঘরে মানুষের যাতায়াত আছে। মানুষের যাতায়াত থাকা কিছু বিচিত্র নয়। রাখাল বালকের এদিকে গরু চড়াইতে আসে, হয়তো এই ঘরের মধ্যে খেলা করিয়া তাহারা দ্বীপ্রহর যাপন করে। তা হবে বলিয়া আমি অন্য দ্বারের আগল খুলিয়া বালির দিকে বাহির হইয়া গেলাম। মনটা পাখির দিকেই পড়িয়াছিল, কিন্তু পাখি কোথায়? পাখিটা সম্মুখেই পড়িয়াছিল, লক্ষ্য করিয়াছিলাম, অথচ কোথাও তাহার চিহ্ন মাত্র বিদ্যমান নাই। আমি আশ্চর্য হইয়া ব্যোমকেশকে ডাকিয়া বলিলাম, ওহে, তোমার পাখি কই? সত্যিই কি মরা পাখি উড়ে গেল নাকি? ব্যোমকেশ বাহির হইয়া আসিল। সেও চারিদিকে চক্ষু ফিরাইল, কিন্তু পাখির একটা পালকও কোথাও দেখা গেল না। ব্যোমকেশ আস্তে আস্তে বলিল, তাই তো, একটু এগিয়ে দেখা যাক, হয়তো আশেপাশে কোথাও আছে। বলিয়া আমি বালুর উপর হইয়া পদার্পণ করিতে যাইব, ব্যোমকেশের একটা হাত বিদ্যুৎ বেগে আসিয়া আমার কোটের কলার চাপিয়া ধরিল। থামো অজিত, থামো। কি হলো? আমি অবাক হইয়া তার পানে চাইলাম। বালির ওপর পা বাড়িও না। সদ্য ছোড়া কার্তুজের শূন্য খোলটা ব্যোমকেশের পকেটে রাখিয়াছিল, এখন সেটা বাহির করিল। সম্মুখ দিকে প্রায় 20 হাত দূরে বালুর উপর ছুড়িয়া দিয়া বলিল, এই দেখো, এবার ভালো করে লক্ষ্য করো। চাপা উত্তেজনায় তাহার স্বর রুদ্ধ হইয়া গিয়াছিল। লাল রঙের খোলটা পরিষ্কার দেখা যাচ্ছিল। সেই দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম। দেখতে দেখতে আমার মাথার চুল খাড়া হয়ে উঠল। কি সর্বনাশ! কার্তুজ খোলের ভারী দিকটা নেমে গিয়ে সেটা খাড়া হয়ে দাঁড়িয়ে উঠল। তারপর তারপর নিঃশব্দে বালির মধ্যে অদৃশ্য হয়ে গেল। এই সেই চোরাবালি, এবং এতেই আমি গবেটের মতো এখনই যেতে যাচ্ছিলাম। ব্যোমকেশ বাধা না দিলে আজ আমার কি হতো ভেবেই আমার শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল। ব্যোমকেশের চোখ দুটো উত্তেজনায় জল করে জ্বলছিল। তার ঠোঁট দুটো বিভক্ত হয়ে দাঁতগুলো ক্ষণকালের জন্য দেখা গেল। সে বলল, দেখলে? উফ, কি ভয়ানক, কি ভয়ানক! আমি কম্পিত স্বরে বলিলাম, ব্যোমকেশ, তুমি আমার প্রাণ বাঁচাইছ। আমার কথা যেন শুনতেই পাই নাই, এমনভাবে সে কেবল অস্ফুট স্বরে বলিতে লাগিল, কি ভয়ানক, কি যে ভয়ানক! দেখিলাম তাহার মুখের রং ফ্যাকাশে হইয়া গেলেও চোখের দৃষ্টি ও চোয়ালের হাড় কঠিন। অতঃপর ব্যোমকেশ কুঠিরের চাল হইতে কয়েক টুকরো বাখারি ভাঙিয়া আনিল। একটি একটি করিয়া সেগুলি বালুর ওপর নিক্ষেপ করিতে লাগিল। দেখা গেল ঘাসের সীমানায় প্রায় 10 হাত দূর হইতে চোরা বালি আরম্ভ হইয়াছে। কোথায় গিয়া শেষ হইয়াছে তাহা জানা গেল না, কারণ দূর হইতে যত দূর পর্যন্ত বাখারি ফেলা হইল সব বাখারি ডুবিয়া গেল। পুরাতন বাঁধের অন্ধচন্দাকৃত বাহুবেষ্টন এই চোরাবালিকেই ঘিরিয়া রাখিয়াছে। অতীত যুগের কোনো সদাশয় জমিদার হয়তো প্রজাদের জীবন রক্ষার্থেই এই বাঁধ করিয়াছিল।
তারপর কালক্রমে বাঁধও ভাঙিয়া গিয়াছে, তাহার উদ্দেশ্যও লোকে ভুলিয়া গিয়াছে। চোরাবালির পরিধি নির্ণয় যথাসম্ভব শেষ করিয়া আমরা আবার কুটিরের ভেতর দিয়া বাহিরে আসিলাম। ব্যোমকেশ বলিল, অজিত, আমরা যে চোরাবালির সন্ধান পেয়েছি এ কথা যেন ঘুণাক্ষরেও কেউ জানতে না পারে, বুঝলে? আমি ঘাড় নাড়িলাম। ব্যোমকেশ তখন কুটিরের সম্মুখে কোমরে হাত দিয়া দাঁড়ায় বলিল, বাহ, ঘরটা কিন্তু চমৎকার একটা জায়গায় দাঁড়িয়ে আছে, দেখেছো? পিছনে 15 হাত দূরে চোরাবালি, সামনে 20 হাত দূরে গভীর বন, দুধারে বাঁধ। কে এটি তৈরি করেছিল জানতে ইচ্ছে করে। কুয়াশা কেটে গিয়ে বেশ রোদ উঠেছিল। আমি বনের দিকে তাকিয়ে দেখলাম গাছের ছায়ার নিচ দিয়ে একজন হাফ প্যান্ট পরিহিত লোক কাঁধে বন্দুক নিয়ে দীর্ঘ পদক্ষেপে আমাদের দিকে আসছে। গাছের ছায়ার বাইরে এসে দেখলাম হিমাংশুবাবু। হিমাংশুবাবু দূর হতে হাঁকিয়া বলিলেন, আপনারা কোথায় ছিলেন? আমি জঙ্গলের মধ্যে খুঁজে বেড়াচ্ছি। ব্যোমকেশ মৃদু কণ্ঠে বলিল, অজিত, মনে থাকে যেন আমরা জঙ্গলের মধ্যে চোরাবালি খুঁজে পেয়েছি সেই সম্বন্ধে কোনো কথা নয়। আরে অজিতের পাল্লায় পড়ে পাখি শিকারে বেরিয়ে পড়েছিলাম। পাখিরা অবশ্য বেশ অক্ষত শরীরে আছে, কিন্তু আরম্যাক্সের বিরুদ্ধে অজিত যেরকম অভিযান আরম্ভ করেছে শিগগির পুলিশের হাতে পড়বে। আমি বলিলাম, এবার কলকাতায় গিয়েই একটা বন্দুকের লাইসেন্স কিনব। হিমাংশুবাবু আমাদের মধ্যে আসিয়া দাঁড়াইলেন, বন্দুক নামাইয়া বলিলেন, তারপর কিছু পেলেন? না, কিচ্ছু না। আপনি একেবারে রাইফেল নিয়ে বেরিয়েছেন যে? বলিয়া ব্যোমকেশ তাহার অস্ত্রটির দিকে তাকাইল। হিমাংশুবাবু বলিলেন, হ্যাঁ, সকালে উঠেই শুনলাম জঙ্গলে নাকি বাঘের ডাক শোনা গেছে, তাই রাইফেলটা নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। চাকরটা বলল আপনারা এদিকে এসেছেন, একটু ভাবনা হলো, কারণ হঠাৎ করে যদি বাঘের সামনে পড়েন তখন আপনাদের পাখি মারা বন্দুক আর 10 নম্বরের ছড়রা কোনোই কাজে লাগবে না। ব্যোমকেশ জিজ্ঞেস করিল, বাঘ এসেছে কার মুখে শুনলেন? হিমাংশুবাবু বলিলেন, ঠিক যে এসেইছে এই কথাটা জোর করে কেউ বলতে পারছে না। আমার গোয়ালাটা বলছিল গরুগুলো সমস্ত রাত খোয়ারে ছটফট করেছে, তাই তার আন্দাজ হয়তো বাঘের গন্ধ দ্বারা পেয়েছে। তাছাড়া দেওয়ানজিও বলছিলেন তিনি নাকি অনেক রাত্রে বাঘের ডাকের মতন একটা আওয়াজ শুনতে পেয়েছে। তা যা হোক, চলুন এবার ফেরা যাক, এখনো তো চা খাওয়া হয়নি। হাতের ঘড়ি দেখিয়া ব্যোমকেশ বলিল, 8:30। চলুন। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করার ছিল। এই পুরো ঘরটা কার? এরকম নির্জন স্থানে কে এই ঘর তৈরি করেছিল? কেনই বা করেছিল? কিছু জানেন কি? হিমাংশুবাবু বলিলেন, তা জানি বই কি, চলুন যেতে যেতে বলছি। তিনজনে বাড়ির দিকে অগ্রসর হইলাম। হিমাংশুবাবু চলিতে চলিতে বলিলেন, বছর 4-5 আগে, তা ঠিক ক বছর হলো বলতে পারছি না, তবে আমার বাবা মারা যাবার পর হঠাৎ একদিন আমার বাড়িতে এক বিরাট তান্ত্রিক সন্ন্যাসী এসে হাজির হলেন। ভয়ঙ্কর চেহারা, মাথার জটার মতো চুল, অজস্র গোবদারি, 5 হাত লম্বা এক জোয়ান, পরনে সেফ একটা নেংটি, চোখ দুটো লাল টকটক করছে, আমার দিকে তাকিয়ে রূঢ়ভাবে তুই তুকারি করছে। হট করে বললেন যে তিনি কিছুদিন আমার আশ্রয় থেকে সাধনা করতে চান। তাই সাধু সন্ন্যাসীর ওপর আমার বিশেষ ভক্তি নেই, ওসব বুজরুকি আমার সহ্য হয় না, বিশেষত ভেকদারিদের ওই উদ্ধত্তর স্পর্ধা আমি একদমই বরদাস্ত করতে পারি না। আমি তৎক্ষণাৎ তাকে দূর করে দিচ্ছিলাম, কিন্তু ওই দেওয়ানজি মাঝখান থেকে এসে বাধা দিলেন। তার বোধহয় তান্ত্রিক ঠাকুরকে দেখেই খুব ভক্তি জেগে উঠেছিল। তা যাই হোক, তিনি আমাকে অনেক করে বোঝাতে লাগলেন। প্রাত্যব্যয় অভিসন্ধি সম্পাদ প্রাকৃতিক ভয়ও দেখালো, কিন্তু আমি ওই উলঙ্গ লোকটাকে বাড়িতে থাকতে দিতে কিছুতেই রাজি হলাম না। তখন দেওয়ানজি তান্ত্রিক ঠাকুরের সঙ্গে মোকাবেলা করে ঠিক করলেন যে
তিনি আমারই জমিদারির মধ্যে কোথাও একটা কুঁড়ে ঘর বেঁধে থাকবেন, আর ভান্ডার থেকে তার নিয়মিত সিধে দেওয়া হবে। দেওয়ানজির যা আগ্রহ তাই দেখে আমিও রাজি হয়ে গেলাম। বাবাজি তখন এই জায়গাটি পছন্দ করে কুঁড়ে ঘর বাঁধলেন। মাস 6 এখানে ছিলেন, কিন্তু তার মধ্যে বাবাজির সঙ্গে আমার আর দেখা হয়নি। তবে দেওয়ানজি প্রায় যাতায়াত করতেন। শেষ পর্যন্ত তার ভক্তি এতটাই বেড়ে গিয়েছিল যে শুনতে পাই তিনি বাবাজির কাছ থেকে মন্ত্র নিয়েছিলেন। অবশ্য উনি আগেও শাক্তই ছিলেন, কিন্তু এতটা বাড়াবাড়ি ছিলেন না। তা যা হোক, বাবাজি একদিন সরে পড়লেন, সেই থেকে ঘরটা খালিই পড়ে আছে। গল্প শুনিতে শুনিতে বাড়ি আসিয়া পৌঁছালাম। চায়ের সরঞ্জাম প্রস্তুত ছিল। বারান্দায় টেবিল পাতিয়া তাহার উপরে চা, কচুরি, পাখির মাংসের কাটলেট, ডিমের অমলেট ইত্যাদি নানাবিধ লোভনীয় আহার্য ভুবন খানসামা সাজায় রাখিতেছিল। আমরা বিনা বাক্য ব্যয় চেয়ার টানিয়া লইয়া উক্ত আহার্য বস্তুর সৎকারে প্রবৃত্ত হইলাম। সৎকার কার্য অল্প দূর অগ্রসর হইয়াছে, এমন সময় বারান্দার সম্মুখে মোটর আসিয়া থামিল। কুমার ত্রিদীপ অবতরণ করিলেন। মোটরের পশ্চাতে আমাদের সুটকেস কয়েকটা বাধা ছিল, সেগুলো নামাইবার হুকুম দিয়া কুমার আমাদের মধ্যে আসিয়া বসিলেন। ব্যোমকেশের দিকে তাকাইয়া জিজ্ঞেস করিলেন, কতদূর? ব্যোমকেশ অনিশ্চিতভাবে মাথা নাড়াইয়া বলিল, বেশি দূর নয়, তবে 2-1 দিনের মধ্যেই একটা হেস্তনেস্ত হয়ে যাবে আশা করি। আজ একবার শহরে যাওয়া দরকার, পুলিশের কাছ থেকে কিছু খোঁজ খবর নিতে হবে। কুমার ত্রিদীপ বলিলেন, বেশ তো, চলুন আমার গাড়িতে ঘুরে আসা যাক। এখন বেরোলে বেলা 11টার মধ্যে ফিরে যাবে। ব্যোমকেশ মাথা নাড়িল। না না, আমার একটু সময় লাগবে, সন্ধ্যের আগে ফেরা হবে না। একেবারে খাওয়া দাওয়া করে বেরোলে বোধহয় ভালো হয়। কুমার বলিলেন, সে কথা মন্দ নয়। হিমাংশু, তুমি চলো না হে, খুব খানিক ঘুরেই করে আসা যাক, অনেকদিন শহরেও যাওয়া হয়নি। হিমাংশুবাবু কুণ্ঠিতভাবে বলিলেন, না ভাই, আজ আর আমার যাওয়ার সুবিধা হবে না, একটু কাজ। ব্যোমকেশ বলিল, না, আপনার গিয়ে কাজ নেই, অজিত থাকুক, আমরা দুজনে গেলেই যথেষ্ট হবে। বলিয়া কুমারের দিকে তাকাইল। তাহার চাহনিতে বোধহয় কোনো ইশারা ছিল, কারণ কুমার বাহাদুর পুনরায় কি এটা বলিতে গিয়ে থামিলেন। বেলা 11টার সময় ব্যোমকেশ কুমারের গাড়িতে বাহির হইয়া গেলেন। যাইবার আগে আমাকে বলিয়া গেল, চোখ দুটো বেশ ভালো করে খুলে রেখো অজিত, আমার অবর্তমানে যদি কিছু ঘটে লক্ষ্য করো। তাদের গাড়ি ফটক পার হয়ে যাবার পর হিমাংশুবাবুর মুখ দেখে বোধ হলো তিনি যেন পরিত্রাণের আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছেন। আমরা তার বাড়িতে এসে অধিষ্ঠিত হওয়াতে তিনি যে সুখী হতে পারেননি এই সন্দেহ আবার আমাকে পীড়া দিতে লাগলো। দেওয়ান কালীগতি উপস্থিত ছিলেন। তিনি অতিশয় বুদ্ধিমান ব্যক্তি। আমাদের মুখের ভাব থেকে মনের কথা আন্দাজ করেছিলেন কিনা বলতে পারি না, কিন্তু তিনি আমাকে ডেকে নিয়ে গিয়ে বারান্দায় চেয়ারে বসে নানা বিষয়ে কথা বলতে লাগলেন। হিমাংশুবাবু কথাবার্তায় যোগ দিলেন। ব্যোমকেশ সম্বন্ধেই আলোচনা বেশি হলো। ব্যোমকেশের কীর্তিকলাপ প্রচার করতে আমি কোনোদিনই পিছপা হই না। সে যে কত বড় ডিটেকটিভ তা বহু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। তার সাহায্য পাওয়া যে কতখানি ভাগ্যের সে ইঙ্গিতও করতে ছাড়লাম না। শেষে বললাম, হরিনাথ মাস্টার যে বেঁচে নেই এই কথা কেউ এত শিগগির বার করতে পারত না। দুজনেই চমকে উঠলেন। বেঁচে নেই? কথাটা বলিয়া ফেলা উচিত হইল কিনা বুঝিতে পারিলাম না। ব্যোমকেশ অবশ্য বারণ করে নাই, তবু মনে হইল না বলিলেই বোধহয় ভালো হইত। আমি নিজেকে সম্বরণ করিয়া লিয়া রহস্যপূর্ণ শিরসঞ্চালন করিলাম। বললাম, যথাসময়ে সব কথা জানতে পারবেন। তারপর 12টা বাজিয়া গিয়াছে দেখিয়া আমরা উঠিয়া পড়িলাম। কালীগতি ও হিমাংশুবাবু আমার অনিচ্ছা লক্ষ্য করিয়া আর কোনো প্রশ্ন করিলেন না, কিন্তু হরিনাথের মৃত্যু সংবাদ যে তাহাদের দুজনকে বিশেষভাবে নাড়া দিয়াছে তাহা বুঝিতে কষ্ট হইল না। দুপুরবেলাটা বোধ করি নিঃসঙ্গভাবে ঘরে বসিয়াই কাটাইতে হইত, কারণ হিমাংশুবাবু আহারের পর একটা জরুরি কাজের উল্লেখ করিয়া অন্দরমহলে প্রস্থান করিল। কিন্তু বেবি আসিয়া আমাকে সঙ্গদান করিল।
সে আসিয়া প্রথমে ব্যোমকেশের খোঁজখবর লইল এবং সকালবেলা মেনির সন্তান প্রসবের জন্য আসিতে পারে নাই বলিয়া যথাযথ দুঃখ জ্ঞাপন করিল। তারপর আমাকে নানা রকম বিচিত্র প্রশ্ন জিজ্ঞাসা করিয়া ও নিজেদের পারিবারিক বহু গুপ্ত রহস্য প্রকাশ করিয়া গল্প জমায়ে তুলিল। হঠাৎ এক সময় বেবি বলিল, মা আজ চিল্লির ভাত খাইনি। আমি জিজ্ঞাসা করিলাম, তার অসুখ করেছে বুঝি? না, বাবার সঙ্গে ঝগড়া হয়েছে। এই বিষয়ে তাহাকে প্রশ্ন করিয়া আরও কিছু সংবাদ সংগ্রহ করা ভদ্রচিত হইবে কিনা ভাবিতেছি। এমন সময় খোলা জানলা দিয়া দেখিলাম একটা সবুজ রঙের সিডান বডির মোটর গ্যারেজের দিক হইতে নিঃশব্দে বাহির হয়ে যাইতেছে। আমি তাড়াতাড়ি উঠিয়া জানলার সম্মুখে গিয়ে দাঁড়াইলাম। গাড়িখানি সাবধানে ফটক পার হইয়া শহরের দিকে মোড় লইয়া অদৃশ্য হইয়া গেল। দেখিলাম চালক স্বয়ং হিমাংশুবাবু। গাড়ির অভ্যন্তরে কেউ আছে কিনা দেখা গেল না। বেবি আমার পাশে আসিয়া দাঁড়াইয়া বলিল, আমাদের নতুন গাড়ি। ফিরিয়া আসিয়া বলিলাম, হিমাংশুবাবু ঠিক যেন চোরের মতো মোটর লইয়া বাহির হইয়া গেলেন। কোথায় গেলেন? কেউ সঙ্গে ছিল কি? তিনি গোড়া হইতেই আমার কাছে একটা কিছু লুকাইবার চেষ্টা করিতেছিলেন। আমাদের আগমন তাহার কোনো কাজে বাধা দিয়াছে, তাই তিনি ভিতরে ভিতরে অধীর হইয়া পড়িতেছেন, অথচ বাহিরে কিছু করিতে পারিতেছেন না। এই ধারণা ক্রমেই আমার মনে দৃঢ়তর হইয়া উঠিল। তবে কি তিনি হরিনাথের অন্তর্ধানের গূঢ় রহস্য কিছু জানেন? তিনি কি জানিয়া শুনিয়া কাহাকে আড়াল করিতেছেন, নিজেকে স্খলন করিবার চেষ্টা করিতেছেন, নাকি আড়াল করিয়া রাখিবার চেষ্টা করিতেছেন? ভীত দৃষ্টি রুগ্নকায় অনাদি সরকারের কথা মনে পড়িল। সে কাল প্রভুর পায়ে ধরিয়া কাঁদিয়াতেছিল। ও মহাপাপ করিনি, কোন মহাপাপ হইতে নিজেকে স্খলন করিবার চেষ্টা করিতেছিল। সেটা কোন মহাপাপ? বেবি আজ আবার একটা নতুন খবর দিল, হিমাংশুবাবু তার স্ত্রীর মধ্যে ঝগড়া চলিতেছে। ঝগড়া এতদূর গড়াইতেছে যে স্ত্রী 3 দিন আহার করেন নাই। কি লইয়া ঝগড়া? হরিনাথ মাস্টার কি এই কলহ রহস্যের অন্তরালে লুকাইয়া আছেন? তুমি ছবি আঁকতে জানো? বেবির প্রশ্নে চিন্তাজাল ছিন্ন হয়ে গেল। অন্য মনস্কভাবে বলিলাম, জানি। ঝামর চুল উড়াইয়া বেবি ছুটিয়া গেল। কোথায় গেল ভাবিতেছি, এমন সময় সে একটা খাতা ও পেন্সিল নিয়ে ফিরে আসিল। খাতা ও পেন্সিল আমার দিকে দিয়া বলিল, একটা ছবি এঁকে দাও না, খুব ভালো ছবি। খাতাটি বেবির অঙ্কের খাতা। তার প্রথম পাতায় পাকা হাতে লেখা রইয়াছে শ্রীমতী বেবি রানী দেবী। জিজ্ঞাসা করিলাম, কি তোমার মাস্টারমশাইয়ের হাতের লেখা? বেবি বলিল, হ্যাঁ। খাতার পাতা উল্টাইতে উল্টাইতে আশ্চর্য হয়ে গেলাম। বেশিরভাগই উচ্চ গণিতের অঙ্ক। বেবির হাতের লেখা যোগ বিয়োগ খুব অল্পই আছে। আবার জিজ্ঞাসা করিলাম, এসব অঙ্ক কে করে? বেবি বলিল, মাস্টার মশাই, তিনি খালি আমার খাতায় অঙ্ক করতেন। দেখিলাম মিথ্যা না। খাতা অধিকাংশ পাতাই মাস্টারের কঠিন দীর্ঘ অঙ্কের অক্ষরে পূর্ণ হইয়া গেছে। কি ব্যাপার কিছুই বুঝিতে পারিলাম না। একটি ছোট মেয়েকে গণিতের গোড়ার কথা শিখাইতে গিয়া কলেজের শিক্ষিতব্য উচ্চ গণিতের অবতারণার সার্থকতা কি? খাতার পাতাগুলো উল্টাইতে উল্টাইতে দেখিতে দেখিতে এক স্থানে দৃষ্টি পড়িল। একটা পাতার আধা গোনা কাগজকে ছিঁড়িয়া লইয়াছে। একটু অভিনিশ সহকারে লক্ষ্য করিতে মনে হইল যেন পেন্সিল দিয়া খাতার উপরে কিছু লিখিয়া পরে কাগজটি ছিঁড়িয়া লওয়া হইয়াছে, কারণ খাতার পরের পৃষ্ঠায় পেন্সিলের চাপ দাগ অস্পষ্টভাবে ফুটিয়া রইয়াছে। আলোর সম্মুখে ধরিয়া নখচিহ্নের মতো দাগগুলি পড়িবার চেষ্টা করিলাম, কিন্তু পড়িতে পারিলাম না। বেবি অধীরভাবে বলিল, ও কি করছো, তুমি ছবি এঁকে দাও না। ছেলেবেলায় যখন স্কুলে পড়িতাম তখন এ ধরনের বর্ণহীন চিহ্ন কাগজের উপর ফুটিয়া তুলিবার কৌশল শিখিয়াছিলাম। এখন তাহা মনে পড়িয়া গেল। বেবিকে বলিলাম, এটা ম্যাজিক দেখবে? বেবি খুব উৎসাহে, হ্যাঁ দেখবো। তখন খাতা হইতে এক টুকরো কাগজ ছিঁড়িয়া গিয়ে তার উপর পেন্সিলের শীষ ঘষতে লাগলাম। কাগজটা যখন কালো হয়ে গেল তখন তার সন্তর্পণে সেই অদৃশ্য লেখার উপর বুলাতে লাগলাম। ফটোগ্রাফের নেগেটিভ যেমন রাসায়নিক জলে ধুয়ে তার ভিতর থেকে ছবি ফুটে ওঠে, আমার মৃদু ঘর্ষণের ফলেও তেমনই কাগজের উপর ধীরে ধীরে অক্ষর ফুটে উঠতে লাগলো। সবগুলি অক্ষর অবশ্য ফুটিল না, কেবল
পেন্সিলের চাপে যে অক্ষরগুলি কাগজের উপর গভীরভাবে দাগ কেটেছিল সেগুলি স্পষ্ট হয়ে উঠল। ওম হ্রিং ক্লিং, রাত্রি 11:05, ওম পড়িবে। অসম্পূর্ণ দুর্বোধ্য অক্ষরগুলোর অর্থ বুঝবার চেষ্টা করলাম, কিন্তু বিশেষ কিছু বুঝতে পারলাম না। ওম হ্রিং ক্লিং বোধহয় কোনো মন্ত্র হবে, কিন্তু সে যাই হোক, হস্তাক্ষর যে হরিনাথ মাস্টারের তাতে সন্দেহ রইল না। প্রথম পৃষ্ঠা লেখার সঙ্গে মিলিয়ে দেখলাম অক্ষরের ছাঁদ একই প্রকারের। বেবি ম্যাজিক দেখে বিশেষ খুশি হয়নি। সে ছবি আঁকবার জন্য পিড়াপিড়ি করতে লাগলো। তখন তার খাতায় কুকুর, বাঘ, রাক্ষস প্রভৃতি বিবিধ জন্তুর চিত্তাকর্ষক ছবি এঁকে তাকে খুশি করলাম। মন্ত্রলেখা কাগজটা আমি ছিঁড়ে নিয়ে নিজের কাছে রেখে দিলাম। বেলা 3:30-র সময় হিমাংশুবাবু ফিরে আসলেন। মোটর তেমনই নিঃশব্দে প্রবেশ করে বাড়ির পিছনে গ্যারেজের দিকে চলে গেল। কিছুক্ষণ পরে হিমাংশুবাবুর গলার আওয়াজ শুনতে পেলাম। তিনি ভুবন বিহারকে ডেকে চায়ের বন্দোবস্ত করবার হুকুম দিচ্ছেন। ব্যোমকেশ যখন ফিরল তখন সন্ধ্যা হয়। কুমার গাড়ি থেকে নামলেন না। ব্যোমকেশকে নামিয়ে দিয়ে শরীরটা তেমন ভালো ঠেকছে না বলে চলে গেলেন। তখন ব্যোমকেশের অনারে আরো একবার চা আসলো। চা পান করতে করতে কথাবার্তা আরম্ভ হলো। দেবাঞ্জিও এসে বসলেন। ব্যোমকেশকে জিজ্ঞাসা করলেন, কি হলো? ব্যোমকেশ চায়ে চুমুক দিয়ে বলল, বিশেষ কিছু হলো না। পুলিশের ধারণা হরিনাথ মাস্টারকে প্রজারা কেউ নিজের বাড়িতে লুকিয়ে রেখেছে। দেওয়ানজি বললেন। না, তা মনে হয় না। ব্যোমকেশ বলল, না, আমার ধারণা একটু অন্যরকম। তার ধারণা হরিনাথ বেঁচে নেই। ব্যোমকেশ একটু বিস্মিত ভাবে বলল, আপনি কি করে বুঝলেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অজিত বলেছে। হ্যাঁ, আমারও তাই ধারণা বটে, তবে আমি ভুলও করে থাকতে পারি। কিছুক্ষণ কোনো কথা হইল না। আমি অত্যন্ত অস্বস্তি অনুভব করিতে লাগিলাম। ব্যোমকেশের মুখ দেখিয়া এমন কিছু বোধ হইল না যে আমার উপর চটি আছে, কিন্তু মুখ দেখিয়া সকল সময় তাহার মনের ভাব বোঝা যায় না। কে জানে, হয়তো কথাটা ইহাদের কাছে প্রকাশ করিয়া অন্যায় করিয়াছি। ব্যোমকেশ নির্জনে পাইলেই আমার মুন্ডু চুবাইবে। কালীগতি হঠাৎ বলিলেন, আমার বোধ হয় আপনি ভুলই করেছেন ব্যোমকেশ বাবু। হরিনাথ সম্ভবত মরেনি। ব্যোমকেশ কিছুক্ষণ কালীগতির পানে চাহিয়া রহিল, তারপর বলিল, আপনি নতুন কিছু জানতে পেরেছেন নাকি? কালীগতি ধীরে ধীরে মাথা নাড়িয়া বলিলেন, না, তাকে সম্ভবত জানা বলা চলে না। আমার দৃঢ় বিশ্বাস সে ওই বনের মধ্যেই লুকিয়ে আছে। ব্যোমকেশ চমকিত হয়ে বলিল, বনের মধ্যে? এই দারুণ শীতে? বনের ভেতরে কাপালিকের ঘর বলে একটা কুঁড়ে ঘর আছে। রাত্রে বাঘ ভাল্লুকের ভয়ে সম্ভবত সেই ঘরটায় লুকিয়ে থাকে। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, স্পষ্ট কোনো প্রমাণ পেয়েছেন কি? না, তবে আমার স্থির বিশ্বাস সে ওইখানেই আছে। ব্যোমকেশ আর কিছু বলিল না। রাত্রে শয়ন করিতে আসিয়া ব্যোমকেশ বলিল, চোরাবালির কথাটাও চারিদিকে রাষ্ট্র করে দিয়েছ তো? না না, আমি শুধু কথায় কথায় বলেছিলাম যে। বুঝেছি। বলিয়া সে চেয়ার বসিয়া হাসিতে লাগিল। আমি বলিলাম, তুমি তো কথা বলতে বারণ করনি। দেখিলাম ব্যোমকেশ সত্যতই চটে নাই। তোমার মনের ভাব দেখছি রবিবাবুর গানের নায়কের মতো। যদি বারণ করো তবে গাহিব না, এবং বারণ না করিলেই তারস্বরে গাহিব। আচ্ছা, যা হোক, আজ দুপুরবেলা কি করলে বলো? দেখিলাম ব্যোমকেশ সত্যতই চটে নাই। বোধ হয় ভিতরে ভিতরে তাহার ইচ্ছে ছিল যে এই কথাটা আমি প্রকাশ করিয়া ফেলি। অন্তত তাহার কাজের যে কোনো ব্যাঘাত হয় নাই তাহা নিঃসন্দেহ। আমি তখন দ্বীপ্রহরে
যাহা যাহা শুনিতে জানিতে পারিয়াছি সব বলিলাম। মন্ত্র লেখা কাগজটাও দেখাইলাম। কাগজটা ব্যোমকেশ মন দিয়া দেখিল, কিন্তু বিশেষ উৎসুক প্রকাশ করিল না। নতুন কিছুই নয়, এসব আমার জানা কথা। এই লেখাটা দ্বিতীয় লাইন সম্পূর্ণ করলে হবে, রাত্রি 11:45 গতে অমাবস্যা পড়িবে, অর্থাৎ হরিনাথ পাজি দেখেছিল। হিমাংশুবাবুর বহিরাগমনের কথা শুনিয়া ব্যোমকেশ মুচকি হাসিল, কোনো মন্তব্য করিল না। আমি তখন বলিলাম, দেখো ব্যোমকেশ, আমার মনে হয় হিমাংশুবাবু আমাদের কাছে কিছু লুকাবার চেষ্টা করছেন। তুমি লক্ষ্য করেছো কিনা জানি না, কিন্তু আমাদের অতিথি রূপে পেয়ে তিনি খুব খুশি হয়ননি। ব্যোমকেশ মৃদুভাবে আমার পিঠ চাপড়াইয়া বলিল, ঠিক ধরেছ। হিমাংশুবাবু যে কত উঁচু মেজাজের লোক তা ওকে দেখে ধারণা করা যায় না। সত্যি অজিত, ওর মতন সহৃদয় প্রকৃত ভদ্রলোক খুব কম দেখা যায়। যেমন করে হোক এ ব্যাপারে একটা রফা করতেই হবে। আমাকে বিস্ময় প্রকাশের অবকাশ না দিয়া ব্যোমকেশ পুনশ্চ বলিল, অনাদি সরকারের রাধা নামে একটি বিধবা মেয়ে আছে, শুনেছ বোধহয়? তাকে আজ দেখলুম। আমি বোকার মতো তাহার মুখের দিকে তাকিয়ে রইলাম। সে বলিয়া চলিল, 17-18 বছরের মেয়েটি, দেখতে মন্দ নয়, কিন্তু দুর্ভাগ্যের পীড়নে আর লজ্জায় একেবারে নুইয়ে পড়েছে। দেখো অজিত, যৌবনের উন্মাদনার অপরাধকে আমরা বড় কঠিন শাস্তি দিই, বিশেষত অপরাধী যদি স্ত্রীলোক হয়। প্রলোভনের বিরাট শক্তিকে হিসেবের মধ্যে নিই না, যৌবনের স্বাভাবিক অপরিণামদর্শিতাকেও হিসাব থেকে বাদ দিই। ফলে যে বিচার করি সেটা সুবিচার নয়। আইনেই গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন বলে একটা সাফাই আছে, কিন্তু সমাজ কোনো সাফাই মানে না। আগুনের মতো সে নির্মম, যে হাত দেবে তার হাত পুড়বে। আমি সমাজের দোষ দিচ্ছি না, সাধারণের কল্যাণে তাকে কঠিন হতেই হয়, কিন্তু যে লোক এই কঠিনতার ভিতর থেকে পাথর ফাটিয়ে করুণার উৎস খুলে দেয়, তাকে শ্রদ্ধা না করে থাকা যায় না। ব্যোমকেশকে কখনো সমাজতত্ত্ব সম্বন্ধে লেকচার দিতে শুনি নাই। অনাদি সরকারের কন্যাকে দেখিয়া তাহার মনের ভাব উত্থল হইয়া উঠিল, কেন তাহাও বোধগম্য হইল না। আমি ফ্যাল ফ্যাল করিয়া কেবল তাহাকে নিরীক্ষণ করিতে লাগিলাম। ব্যোমকেশ কিছুক্ষণ দেওয়ালের দিকে তাকাইয়া রহিল, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস মোচন করিয়া বলিল, আরেকটা আশ্চর্য দেখছি, এইসব ব্যাপারে মেয়েরাই মেয়েদের সবচেয়ে নিষ্ঠুর শাস্তি দেয়। কেন দেয় কি জানে। অনেকক্ষণ কোনো কথা হইল না। শেষে ব্যোমকেশ উঠিয়া পায়ের মোজা টানিয়া খুলিতে খুলিতে বলিল, রাত হলো, শোয়া যাক। এই ব্যাপারটা যে কিভাবে শেষ হবে কিছুই বুঝতে পারছি না। যা কিছু জ্ঞাতব্য সবই জানা হয়ে গেছে, অথচ লোকটাকে ধরবার উপায় নেই। ফাঁদ পাততে হবে, বুঝেছ অজিত? ফাঁদ পাততে হবে। আমি বলিলাম, যদি কিছু বলবে ঠিক করে থাকো তাহলে একটু স্পষ্ট করে বলো। জ্ঞাতব্য কোনো কথাই আমি এখনো বুঝতে পারিনি। কিছু বোঝনি? কিছু না। আশ্চর্য, আমার মনে যা একটু সংশয় ছিল তা আজ শহরে গিয়ে ঘুচে গেছে। সমস্ত ঘটনাটি বায়োস্কোপের ছবির মতো চোখের সামনে দেখতে পাচ্ছি। অধর দংশন করিয়া জিজ্ঞাসা করিলাম, শহরে সারাদিন কি করলে? ব্যোমকেশ জামার বোতাম খুলিতে খুলিতে বলিল, হ্যাঁ, মাত্র 2টি কাজ আজকে করলাম। স্টেশনে অনিতি সরকারের মেয়েকে দেখলাম, তাকে দেখবার জন্যেই সেখানে লুকিয়ে বসেছিলাম। তারপর রেজিস্ট্রি অফিসে কয়েকটি দলিলের সন্ধান করলাম। এমনিতে এত দেরি হলো? হ্যাঁ, রেজিস্ট্রি অফিসের খবর পাওয়া কিন্তু অত সোজা নয়, অনেক তদবির করতে হলো। তারপর ফিরে এলুম বলিয়া ব্যোমকেশ লেপের মধ্যে প্রবেশ করিল। বুঝিলাম কিছু বলবে না, তখন আমিও রাগ করিয়া শুয়ে পড়িলাম, আর কোনো কথা কহিলাম না। ক্রমে তন্দ্রা বেশ হইল। নিদ্রাদেবীর ছায়ামঞ্জুরির মাথার মধ্যে ঝুমঝুম করিয়া বাজিতে আরম্ভ করিতেছে। এমন সময় দরজার কড়া খুটখুট করিয়া নাড়িয়া উঠিল। তন্দ্রা ছুটিয়া গেল। ব্যোমকেশ বোধ করি তখনও ঘুম আসে নাই। সে বিছানায় উঠিয়া বসিয়া জিজ্ঞাসা করিল, কে?
বাইর হইতে মৃদুকণ্ঠে আওয়াজ আসিল, ব্যোমকেশ বাবু, একবার দরজা খুলুন। ব্যোমকেশ বাবু। ব্যোমকেশ উঠিয়া দরজা খুলিল। সবিস্ময়ে দেখলাম দেওয়ান কালীগতি একটি কালো রঙের কম্বল জড়িয়ে দাঁড়িয়ে আছে। কালীগতি বলিলেন, আমার সঙ্গে আসুন, একটা জিনিস দেখাতে চাই। অজিত বাবু জেগে আছেন নাকি? আপনিও আসুন। ব্যোমকেশ ওভারকোট গায়ে দিতে দিতে বলিল, এত রাত্রে ব্যাপার কি? কালীগতি উত্তর দিলেন না। আমিও লেপ পরিত্যাগ করিয়া একটা শাল ভালো করিয়া গায়ে জড়াইয়া লইলাম। তারপর দুজনে কালীগতির অনুসরণ করিয়া বাহির হইলাম। বাড়ি হইতে নিষ্ক্রান্ত হইয়া আমরা বাগানের ফটকের দিকে চলে এলাম। অন্ধকার রাত্রি, বহু পূর্বে চন্দ্রাস্ত হইয়াছে। ছুঁচের মতো তীক্ষ্ণ অথচ মন্থর একটা বাতাস যেন অলসভাবে বস্ত্রচ্ছেদনের ছিদ্র অনুসন্ধান করিতে ফিরিয়াছেন। আমি ভাবিতে লাগিলাম, বৃদ্ধ এহেন রাত্রে আমাদের কোথায় লইয়া চলিল? কত দূর যাইতে হবে? ব্যোমকেশী বাবা নির্বিচারে প্রশ্নমাত্র না করিয়া চলিয়াছে কেন? কিন্তু ফটক পর্যন্ত পৌঁছাবার পূর্বেই বুঝিলাম আমাদের গন্তব্যস্থল বেশি দূর নয়। কালীগতির বাড়ির সদর দরজায় একটা হ্যারিকেন লণ্ঠন ক্ষীণভাবে জ্বলিতেছিল। সেটাকে তুলিয়া লইয়া তাহার বাতি উস্কাইয়া দিয়া কালীগতি বাড়ির মধ্যে প্রবেশ করিলেন। বলিলেন, আসুন। কালীগতির বাড়িতে বোধহয় চাকর বাকর কেউ থাকে না, কারণ বাড়িতে প্রবেশ করিয়া জনমানুষ হয়ে সারা শব্দ পাইলাম না। লণ্ঠনের শিখা বাড়ির অংশমাত্র আলোকিত করিল। তাহাতে নিকটস্থ দরজা জানলা আর অন্যান্য দু একটা আসবাব ছাড়া ঘরের আর কিছুই চোখে পড়িল না। এক প্রস্থ সিঁড়ি ভাঙিয়া আমরা দোতলায় উঠিলাম, তারপর আরেক প্রস্থ সিঁড়ি। এই সিঁড়ির শেষ ধাপে উঠিয়া কালীগতি লণ্ঠন কমাইয়া রাখিয়া দিলেন। দেখিলাম আলিস্য ঘেরা খোলা ছাদে উপস্থিত হইয়াছি। এদিকে আসুন বলিয়া কালীগতি আমাদের আলিসার ধারে লইয়া গেলেন। তারপর বাহিরের দিকে হস্ত প্রসারিত করিয়া বলিলেন, কিছু দেখতে পাচ্ছেন? উচ্চস্থান হইতে অনেক দূর পর্যন্ত দৃষ্টিগ্রাহ্য হইয়াছে বটে, কিন্তু গাঢ় অন্ধকার দৃষ্টির পথরোধ করিয়া দিয়াছিল। তাই চারিদিক অভেদ্য তমিশ্রা ছাড়া কিছুই দেখা গেল না। কেবল কালীগতির অঙ্গুলির নির্দেশ অনুসরণ করিয়া দেখিলাম বহুদূরে একটিমাত্র আলোকের বিন্দু চক্রবালশায়ী মঙ্গল গ্রহের মতো আরক্তিমভাবে জ্বলিতেছে। ব্যোমকেশ বলিল, হ্যাঁ, একটা আলো জ্বলছে, কিংবা আগুনও হতে পারে। কোথায় জ্বলছে? কালীগতি বলিলেন, জঙ্গলের ধারে যে কুড়ে ঘরটা আছে তারই মধ্যে। ও, যাতে সেই কাপালিক মহাপ্রভু ছিলেন, তা তিনি কি আবার ফিরে এলেন নাকি? ব্যোমকেশ ব্যঙ্গ হাসি শোনা গেল। না, আমার বিশ্বাস এ হরিনাথ মাস্টার। ও, ব্যোমকেশ যেন চমকিয়া উঠিল। আজ সন্ধেবেলা আপনি বলছিলেন বটে, কিন্তু আলো জ্বলে সে কি করছে? বোধহয় শীত সহ্য করতে না পেরে আগুন জ্বেলেছে। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করিয়া ভাবিল, শেষে মৃদুস্বরে বলিল, হতেও পারে, হতেও পারে। যদি সে বেঁচে থাকে, অসম্ভব নয়। কালীগতি বলিলেন, ব্যোমকেশ বাবু, সে বেঁচে আছে, এই আগুনই তার প্রমাণ। মনুষ্য সমাজ থেকে যে লুকিয়ে বেড়াচ্ছে, সে ছাড়াই রাত্রে ওখানে আর কে আগুন জ্বালবে বলুন তো? তা বটে, তা বটে। ব্যোমকেশ আবার কিছুক্ষণ চিন্তামগ্ন হইয়া রইল। তারপর বলিল, হরিনাথ মাস্টার হোক বা না হোক, লোকটাকে জানা দরকার অজিত। এখন ওখানে যেতে রাজি আছো? আমি শিহরিয়া উঠিয়া বলিলাম, কেন এখন? কিন্তু কালীগতি বলিলেন, সব দিক বিবেচনা করে দেখুন। এখন গেলে যদি তাকে ধরতে পারেন, তাহলে এখনই যাওয়া উচিত। কিন্তু অন্ধকারে কোনো রকম শব্দ না করে কুঁড়ে ঘরের দিকে এগোতে পারবেন কি? আলো নিয়ে যাওয়া চলবে না, কারণ আলো দেখলেই সে পালাবে, আর অন্ধকারে বনবাদার ভেঙে যেতে গেলেই শব্দ হবে। কি করবেন ভালো করে ভেবে দেখুন। তিনজনে মিলিয়া পরামর্শ করিলাম। সব দিক ভাবিয়া শেষে স্থির হইল যে
আজ রাত্রে যাওয়া হইবে না, কারণ আসামি যদি একবার টের পায় তাহা হইলে আর ও ঘরে আসিবে না। ব্যোমকেশ বলিল, দেওয়ানজির পরামর্শই ঠিক, আজ যাওয়ার সমীচীন নয়। আমার মাথায় একটা মতলব এসেছে। আসামি যদি ভোরকে না যায় তাহলে কালও নিশ্চয় আসবে। কাল আমি আর অজিত আগে থাকতে গিয়ে ওই ঘরে লুকিয়ে থাকবো, বুঝছেন? তারপর সে যেমনি আসবে। কালীগতি বলিলেন, এ প্রস্তাব মন্দ নয়, অবশ্য এর চেয়েও ভালো মতলব যদি কিছু থাকে তাও ভেবে দেখা যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। ছাদ হইতে নামিয়া আমরা নিজেদের ঘরে ফিরিয়া আসিলাম। দেওয়ানজি আমাদের দ্বার পর্যন্ত পৌঁছিয়া দিয়ে গেলেন। যাইবার সময় ব্যোমকেশের মুখের দিকে তাকিয়া বলিলেন, ব্যোমকেশ বাবু, আপনি তান্ত্রিক ধর্মে বিশ্বাস করেন না? ব্যোমকেশ বলিল, না না, ওসব সব বুজরুকি। আমি যত তান্ত্রিক দেখেছি সব বেটা মাতাল আর লম্পট। কালীগতির চোখের দৃষ্টি ক্ষণকালের জন্য কেমন যেন ঘোলাটে হইয়া গেল। তিনি মুখে একটু ক্ষীণ হাসি টানিয়া নিয়া বলিলেন, আজ তবে শুয়ে পড়ুন। ভালো কথা, হিমাংশু বাবাজিকে আপাতত এসব কথা না বললেই ভালো হয়। ব্যোমকেশ ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ, তাকে এখন কিছু বলবার আর দরকার নেই। কালীগতি প্রস্থান করিল। আমরা আবার শয়ন করিলাম। কিয়ৎকাল পরে ব্যোমকেশ বলিল, ব্রাহ্মণ আমার উপর মনে মনে ভয়ঙ্কর চটেছেন। আমি বলিলাম, যাওয়ার সময় তোমার দিকে যেরকমভাবে তাকালেন তাতে আমারও তাই মনে হলো। তান্ত্রিকদের সম্বন্ধে ওসব কথা বলার কি দরকার ছিল? উনি নিজে তান্ত্রিক, কাজে ওনার রাতে ঘা লেগেছে। ব্যোমকেশ বলিল, আমিও মন থেকে সেটাই আশা করছি। তাহার কথা ঠিক বুঝিতে পারিলাম না। কারো ধর্মবিশ্বাসে আঘাত দিয়া কথা কওয়া তাহার অভ্যাস নয়, অথচ এক্ষেত্রে সে জানিয়া বুঝিয়ে আঘাত দিয়াছে। বলিলাম, তার মানে ব্রাহ্মণকে মিছিমিছি চটাইয়া তোমার লাভ নাকি? সেটা কাল বুঝতে পারবো, এখন ঘুমিয়ে পড়ো। বলিয়া সে পাশ ফিরিয়া শুইল। পরদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যোমকেশ অলসভাবে কাটিয়ে দিল। হিমাংশুবাবুকে আজ বেশ প্রসন্ন দেখলাম। নানা কথাবার্তায় হাসি তামাশায় শিকারের গল্পে আমাদের চিত্ত বিনোদন করতে লাগলেন। আমরা যে একটা গুরুতর রহস্যের মর্মোদ্ঘাটনের জন্য তার অতিথি হয়েছি তা যেন তিনি ভুলিয়েই গেলেন। একবারও সে প্রসঙ্গের উল্লেখ করিলেন না। বৈকালে চা পান সমাপ্ত করিয়া ব্যোমকেশ কালীগতিকে একান্ত লইয়া গিয়া ফিস করিয়া জিজ্ঞাসা করিল, কালকের প্ল্যানই ঠিক আছে তো? কালীগতি চিন্তায়িতভাবে কিছুক্ষণ ব্যোমকেশের মুখের পানে তাকিয়া থাকিয়া বলিলেন, আপনি কি বিবেচনা করেন? ব্যোমকেশ বলিল, আমার বিবেচনায় বলে যাওয়াই ঠিক। এর একটা নিষ্পত্তি হওয়া দরকার। আজ রাত্রি 10টা নাগাদ চন্দ্রাস্ত হবে। তার আগেই আমি আর অজিত গিয়ে ঘরের মধ্যে লুকিয়ে বসে থাকবো। যদি কেউ আসে তাকে ধরবো। কালীগতি বলিলেন, যদি না আসে? তাহলে বুঝবো আমার আগের অনুমানই ঠিক। হরিনাথ মাস্টার আর বেঁচে নেই। আমার কিছুক্ষণ চিন্তা করিয়া কালীগতি বলিলেন, বেশ, কিন্তু ঘরটা এখন গিয়ে একবার দেখে এলে ভালো হতো। চলুন, আপনাদের নিয়ে যাই। ব্যোমকেশ বলিল, চলুন। ঘরটাকে বেলাবেলি না দেখে রাখলে রাত্রে আবার সেখানে যেতে অসুবিধা হবে। ঘরটা যে আমরা দেখিয়াছি তাহা ব্যোমকেশ ভাঙিল না। যথাসময় তিনজনে ধনের কুটিরে গিয়ে উপস্থিত হইলাম। কালীগতি আমাদের কুটিরের ভিতরে লইয়া গেলেন। দেখিলাম মেঝের ওপরে এক স্তূপ ছাই পড়িয়া আছে। তাছাড়া ঘরের আর কোনো পরিবর্তন হয় নাই। কালীগতি পিছনের কপাট খুলিয়া বালুর দিকে লইয়া গেলেন। বালুর ওপর তখন সন্ধ্যের মলিনতা নামিয়া আসিতেছে। ব্যোমকেশ দেখিয়া বলিল, বাহ, এদিকটা তো বেশ, যেন বড় পাঁচিল দিয়ে ঘেরা। কালীগতি বলিলেন, আপনারা আজ রাত্রে ঘরে থাকবেন বটে, কিন্তু আমার একটু দুর্ভাবনা হচ্ছে। শুনতে পাচ্ছি একটা বাঘ নাকি সম্প্রতি জঙ্গলে এসেছে। আমি বলিলাম, তাতে কি, আমরা বন্দুক নিয়ে আসবো। কালীগতি মৃদু হাসিয়া মাথা নাড়িলেন। বাঘ যদি আসে, অন্ধকারে বন্দুক কোনো কাজেই লাগবে না। যা হোক, আশা করি বাঘের শব্দটা মিথ্যে।
বন্দুক আনবার দরকার হবে না আশা করছি। তবে সাবধানের মার নেই, আপনাদের সতর্ক করে দিই, যদি রাত্রে বাঘের ডাক শুনতে পান ঘরের মধ্যে থাকবেন না, এইদিকে বেরিয়ে এসে আগুন লাগিয়ে দেবেন, তারপর ওই বালির ওপর গিয়ে দাঁড়াবেন। যদি বা বাঘ ঘরে ঢোকে বালির ওপর যেতে পারবে না। ব্যোমকেশ খুশি হয়ে বলিল, সেই ভালো, বন্দুক টন্দুক নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। অজিত আবার নতুন বন্দুক চালাতে শিখেছে, হয়তো বিনা কারণেই আওয়াজ করে বসবে, ফলে শিকার আর এদিকে ঘেঁষবে না। তারপর বাড়ি ফিরিয়া আসিলাম। মনটা কুহেলিকায় আচ্ছন্ন হয়ে রইল। সন্ধ্যার পর হিমাংশুবাবুর অস্ত্রাগারে বসিয়া গল্পগুজব হইল। একসময় ব্যোমকেশ হঠাৎ জিজ্ঞাসা করিল, আচ্ছা হিমাংশুবাবু, মনে করুন কেউ যদি একটা নিরীহ নির্ভরশীল লোককে জেনে শুনে নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিশ্চিত মৃত্যুর মুখে পাঠিয়ে দেয়, তার শাস্তি কি? হিমাংশুবাবু হাসিয়া বলিলেন, মৃত্যু, a tooth for a tooth, an eye for an eye. ব্যোমকেশ আমার দিকে ফিরিল। অজিত, তুমি কি বলো? আমিও তাই বলি। ব্যোমকেশ অনেকক্ষণ ঊর্ধ্বমুখে বসিয়া রইল। তারপর উঠিয়া গিয়া দরজার বাইরে উকি দিয়া দরজা ভেজাইয়া দিয়া ফিরে আসিয়া বলিল, হিমাংশুবাবু, আজ রাত্রে আমরা দুজনে গিয়ে কাপালিকের কুড়ে ঘরে লুকিয়ে থাকব। বিস্মিত হিমাংশুবাবু বলিলেন, সে কি, কেন? ব্যোমকেশ সংক্ষেপে কারণ ব্যক্ত করিয়া শেষে কহিল, কিন্তু আমাদের একলা যেতে সাহস হয় না, আপনাকেও আমাদের সঙ্গে যেতে হবে। হিমাংশুবাবু স্ব উৎসাহে বলিলেন, বেশ বেশ, নিশ্চয়ই যাব। ব্যোমকেশ বলিল, কিন্তু আপনি যাচ্ছেন এই কথা যেন আকারে ইঙ্গিতেও কেউ না জানতে পারে, তাহলেই সব ভেস্তে যাবে। শুনুন, আমরা আন্দাজ 9:30টার সময় বাড়ি থেকে বেরোবো, আপনি তার আধ ঘন্টা পরে বেরোবেন, কেউ যেন জানতে না পারে। এমনকি আমাদের যাবার কথা আপনি জানেন সে ইঙ্গিতও দেবেন না। আর আপনার সবচেয়ে ভালো রাইফেলটা সঙ্গে নেবেন, আমরা খালি হাতেই যাব। রাত্রি 9টার মধ্যে আহারাদি শেষ করিয়া আমরা নিজেদের ঘরে প্রবেশ করিলাম। সাজগোজ করিয়া বাহির হইতে ঠিক 9:30 বাজিল। বাগান পার হইয়া মাঠে পদার্পণ করিয়াছি, এমন সময় চাপা কণ্ঠে কি ডাকিল। ব্যোমকেশ বাবু! পাশে তাকিয়া দেখিলাম একটা গাছের আড়াল হইতে বাহির হইয়া কালীগতি আসিতেছেন। তিনি বোধহয় এতক্ষণ আমাদের জন্য প্রতীক্ষা করিতেছিলেন। কাছে আসিয়া বলিলেন, যাচ্ছেন? বন্দুক নেননি দেখছি। বেশ, মনে রাখবেন, যদি বাঘের ডাক শুনতে পান বালির ওপরে গিয়ে দাঁড়াবেন। হ্যাঁ, মনে আছে। চন্দ্র অস্ত যাইতে বিলম্ব নাই, এখনই বনের আড়ালে ঢাকা পড়িবে। কালীগতির মৃদু কম্পি দুগ্গা দুগ্গা শুনিয়া আমরা চলিতে আরম্ভ করিলাম। কুঠিরে পৌঁছাইয়া ব্যোমকেশ পকেট হইতে টর্চ বাহির করিল। নিমিষের জন্য একবার জ্বালিয়া ঘরে চারদিক দেখিয়া লইল। তারপর নিজে মাটির ওপর প্রবেশন করিয়া বলিল, বসো। আমি বসিয়া জিজ্ঞাসা করিলাম, সিগারেট ধরতে পারি? পারো, তবে দেশলাইয়ের আলো হাত দিয়ে আড়াল করে রেখো। দুজনে উক্তরূপে দেশলাই জ্বালিয়া সিগারেট ধরাইয়া নিবিড়ভাবে টানিতে লাগিলাম। ব্যোমকেশ ডাকিল, হিমাংশুবাবু আসুন। হিমাংশুবাবু রাইফেল লইয়া আসিয়া বসিলেন। তখন তিনজনে সেই কুড়ে ঘরের মেঝে বসিয়া দীর্ঘ প্রতীক্ষা আরম্ভ করিলাম। মাঝে মাঝে মৃদু স্বরে দু একটা কথা হইতে লাগিল। হিমাংশুবাবুর কবজিতে বাঁধা ঘড়ির রেডিয়াম ধুতি সময়ের নিঃশব্দ সঞ্চার জ্ঞাপন করিয়া চলিতেছেন। 12:25 সময় একটি বিকট গম্ভীর শব্দ শুনিয়া তিনজনই লাফাইয়া দাঁড়িয়ে উঠিলাম। বন্য বাঘের ক্ষুধার্ত ডাক আগে কখনো শুনি নাই। বুকের ভিতরটা পর্যন্ত কাঁপাইয়া উঠিল। হিমাংশুবাবু চাপা গলায় বলিলেন, বাঘ! তাহার রাইফেলে খুট করিয়া শব্দ হইল। বুঝিলাম তিনি রাইফেলে টোটা খুলিলেন। হিমাংশুবাবু ফিসফিস করিয়া বলিলেন, কিচ্ছু দেখতে পাচ্ছি না। শব্দভেদী। ব্যোমকেশের স্বর যেন বাতাসে মিলিয়া গেল। হিমাংশুবাবু শুনতে পাইলেন কিনা জানি না,
তিনি কুটিরের বাইরে 2 পা অগ্রসর হয়ে বন্দুক তুললেন। এই সময় আবার সেই দীর্ঘ হিংস্র আওয়াজ যেন মাটি পর্যন্ত কাঁপিয়ে দিল। এবার শব্দ আরো কাছে এসেছে, বোধহয় 50 গজের মধ্যে। শব্দের প্রতিধ্বনি মিলে যেতে না যেতেই হিমাংশুবাবু বন্দুকের নল থেকে একটা আগুনের রেখা বের হলো। শব্দ হলো হঠাৎ করে, সঙ্গে সঙ্গে দূরে একটা গুরুভার পতনের শব্দ। হিমাংশুবাবু বলিয়া উঠিলেন, পড়েছে। ব্যোমকেশবাবু, টর্চটা বার করুন। টর্চ ব্যোমকেশের হাতেই ছিল। সে বোতাম টিপিয়া আলো জ্বালিল। ঘর হইতে বাহির হইয়া আগে যাইতে যাইতে বলিল, আসুন। আমরা তাহার পশ্চাতে চলিলাম। হিমাংশুবাবু বলিল, ঠিক আছে, যাবেন না। যদি শুধু জখম হয়ে থাকে। একটা কালো কম্বল ঢাকা কি যেন পড়িয়া রইয়াছে। নিকটে গিয়া টর্চের পরিপূর্ণ আলো তাহার উপর ফেলিতেই হিমাংশুবাবু চিৎকার করিয়া উঠিলেন, এ কি, এই যে দেওয়ানজি! দেওয়ান কালীগতি কাঁধ হইয়া ঘাসের উপর পড়িয়া আছেন। তাহার রক্তাক্ত নগ্ন বক্ষ হইতে কম্বলটা সরিয়া গিয়াছে। চক্ষু উন্মুক্ত, মুখের একটা পাশবিক বিকৃতি তাহার অন্তিমকালের মনোভাব ব্যক্ত করিতেছে। ব্যোমকেশ ঝুঁকিয়া তাহার বুকের উপর হাত রাখিল, তারপর সোজা হইয়া দাঁড়াইয়া বলিল, গতাসু, যদি প্রেতলোক বলে কোনো রাজ্য থাকে তাহলে এতক্ষণে হরিনাথ মাস্টারের সঙ্গে দেওয়ানজির মুলাকাত হয়েছে। তাহার মুখে বা কণ্ঠস্বরে মর্মপীড়ার কোনো আভাসই পাওয়া গেল না। হিসেবের খাতা কয়টা হিমাংশুবাবুর দিকে ঠেলিয়া দিয়া ব্যোমকেশ বলিল, এগুলো ভালো করে পরীক্ষা করলেই বুঝতে পারবেন 1 লক্ষ টাকা দেনা কেন হয়েছে। আমরা 3 জনে বৈঠকখানার ফরাসের উপর বসিয়াছিলাম। কালীগতির মৃত্যুর পর 2 দিন অতীত হইয়াছে। তাহার লোহার সিন্দুক ভাঙিয়া হিসেবের খাতা চারিটা আরো অনেক দলিল ব্যোমকেশ বাহির করিতেছিল। হিমাংশুবাবুর চক্ষু হইতে বিভীষিকার ছায়া তখনও সম্পূর্ণ তিরোহিত হয় নাই। তিনি করতলে চিবুক রাখিয়া বসিয়াছিলেন। ব্যোমকেশের কথায় মুখ তুলিয়া বলিলেন, এখন আমি কিচ্ছু বুঝতে পারছি না, ভাবতে গেলেই সব গুলিয়ে উঠছে। ব্যোমকেশ বলিল, আপনার বর্তমান মানসিক অবস্থায় গুলিয়ে যাওয়া আশ্চর্য নয়। আমি টুকরো টুকরো প্রমাণ থেকে এই রহস্য কাহিনীর যে কাঠামো খাড়া করতে পেরেছি তা আপনাকে বলছি, শুনুন। কিন্তু তার আগে এই রেজিস্ট্রি দলিলগুলো নিন। কি এগুলো? বলিয়া হিমাংশুবাবু দলিলপত্র হাতে লইলেন। ব্যোমকেশ বলিল, আপনি যে মহাজনের কাছে তমসুক লিখে টাকা ধার নিয়েছিলেন, সেই মহাজন সেই সব তমসুক রেজিস্ট্রি করে কালীগতিকে বিক্রি করে। এগুলো হচ্ছে সেই সব তমসুক আর তার বিক্রি কবালা। কালীগতি এইসব তমসুক কিনেছেন? হ্যাঁ, আপনার টাকায় কিনেছিলেন, যাকে বলে মাছের তেলে মাছ ভাজা। হিমাংশুবাবু উদ্ভ্রান্তের মতো দলিলের পানে তাকায় রইলেন। ব্যোমকেশ বলিল, ওগুলো এখন ছিঁড়ে ফেলতে পারেন, কারণ কালীগতি আর আপনার কাছ থেকে টাকা আদায় করতে আসবেন না। তিনি ঋণের দায়ে আপনার আস্ত জমিদারিটাই নিলাম করে দেবেন ভেবেছিলেন। আরো বছর 2 এইভাবে চলতে পারলে করতেনও তাই। কিন্তু মাঝ থেকে ওই ন্যালা খ্যাপা অঙ্ক পাগলা মাস্টারটা এসে সব ভণ্ডুল করে দিল। আমি বলিলাম, না না ব্যোমকেশ, গোটা থেকে বলো। ব্যোমকেশ ধীরভাবে একটা সিগারেট বাহির করিল। গোড়া থেকেই বলছি, হিমাংশুবাবুর বাবা মারা যাবার পর কালীগতি যখন দেখলেন যে নূতন জমিদার বিষয় পরিচালনায় উদাসীন, তখন তিনি ভারী সুবিধা পেলেন। হিসেবের খাতা তিনি লেখেন, তার মাথার ওপর পরীক্ষা করবার কেউ নেই। সুতরাং তিনি নির্ভয়ে কিছু কিছু টাকা তছরূপ করতে আরম্ভ করলেন। এইভাবে কিছুদিন চলল, কিন্তু নালপে সুখ মস্তি ও প্রবৃত্তিটা ক্রমশ বেড়েই চলে। এদিকে জমিদারির আয় ব্যয়ের একটা বাধা হিসেব আছে। বেশি গরমিল হলেই ধরা পড়বার সম্ভাবনা। তিনি তখন এক মস্ত চাল চাললেন। বড় বড় প্রজাদের সঙ্গে মোকদ্দমা বাঁধিয়ে দিলেন। খরচ আর বাধাবাধির মধ্যে রইল না।
আদালতে ন্যায্য এবং ন্যায় বহির্ভূত দুই রকমই খরচ আছে, সুতরাং স্বচ্ছন্দে গোজামিল দেওয়া চলে। কালীগতির চুরির খুব সুবিধা হলো। প্রথমটা বোধ হয় কালীগতি কেবল চুরি করবার মতলবেই ছিলেন, তার বেশি উচ্চাসা করেননি। কিন্তু হঠাৎ একদিন এক তান্ত্রিক এসে হাজির হলো এবং আপনি প্রথমেই তার বিষ নজরে পড়ে গেলেন। কালীগতি তার কাছ থেকে মন্ত্র নিলেন, সঙ্গে সঙ্গে আরো অনেক কুমন্ত্রণা গ্রহণ করলেন। আমার বিশ্বাস এই কাপালিকি জমিদারি আত্মসাৎ করবার পরামর্শ কালীগতিকে দেয়, কারণ হিসেবের খাতা থেকে দেখতে পাচ্ছি সে আসবার পর থেকেই চুরির মাত্রা বেড়ে গেছে। স্বাভাবিক লোভ ছাড়াও একটা ধর্মান্ধতার ভাব কালীগতির মধ্যে ছিল। ধর্মান্ধতা মানুষকে কত নৃশংস করে তুলতে পারে তার দৃষ্টান্ত আমাদের দেশে বিরল নয়। কালীগতি গুরুর প্ররোচনায় অন্নদাতার সর্বনাশ করতে উদ্যত হলেন। তিনি যে কৌশলটি বার করলেন সেটি যেমন সহজ তেমনি কার্যকর। প্রথমে আপনার টাকা চুরি করে তহবিল খালি করে দিলেন, পরে খরচের টাকা নেই ওই অজুহাতে মহাজনের কাছ থেকে টাকা ধার নেওয়ালেন এবং শেষে মহাজনের কাছ থেকে আপনারই টাকায় সেই তমসুক কিনে নিলেন। কালীগতি বিনা খরচে আপনার উত্তমর্ণ হয়ে দাঁড়ালেন, আপনি কিছুই জানতে পারলেন না। এইভাবে বেশ আনন্দে দিন কাটছে, হঠাৎ একদিন কোথা থেকে হরিনাথ এসে হাজির হলো। আপনি তাকে বেবির মাস্টার রাখলেন। বড় ভালো মানুষ বেচারা। 2-4 দিনের মধ্যে কালীগতির ভক্ত হয়ে উঠল। কালীগতি তাকে তান্ত্রিক ধর্ম মাহাত্ম্য শেখাতে লাগলেন। কালী মূর্তির এক পট হরিনাথ তার কাছ থেকে এনে নিজের ঘরের দেওয়ালে ভক্তি ভরে টাঙিয়ে রাখল। কিন্তু শুধু ধর্মে তার পেট ভরে না, সে অঙ্ক পাগল। বেবিকে সে যোগ বিয়োগ শেখায় আর নিজের মনে বেবির খাতায় বড় বড় অঙ্ক কষে, কিন্তু তবু নিজের কল্পিত অঙ্কে সে সুখ পায় না। একদিন আলমারি খুলে সে হিসেবের খাতাগুলো দেখতে পেল। অঙ্কের গন্ধ পেলে সে আর স্থির থাকতে পারে না। মহানন্দে সে খাতাগুলো পরীক্ষা করতে আরম্ভ করে দিল। যতই হিসেবের মধ্যে ঢুকতে লাগলো ততই দেখলো হাজার হাজার টাকার গরমিল। হরিনাথ স্তম্ভিত হয়ে গেল। কিন্তু এই আবিষ্কারের কথা সে কাকে বলবে? আপনার সঙ্গে তার বড় একটা দেখা হয় না, উপরন্তু আপনার সঙ্গে উপযাচক হয়ে দেখা করতে সে সাহসও করে না। এই অবস্থায় যা সবচেয়ে স্বাভাবিক সে তাই করল। কালীগতিকে গিয়ে হিসেব গরমিলের কথা বলল। কালীগতি দেখলেন সর্বনাশ, তার এতদিনের ধারাবাহিক চুরি ধরা পড়ে যায়। তিনি তখনকার মতো হরিনাথকে স্তোক বাক্যে বুঝিয়ে মনে মনে সংকল্প করলেন যে হরিনাথকে সরাতে হবে এবং এই সঙ্গে ওই খাতাগুলো, নইলে তার দুষ্কৃতির প্রমাণ থেকে যাবে। এতদিন যে সেগুলো কোনো ছুতে নষ্ট করে ফেলেননি, এই অনুতাপ তাকে ভীষণ নিষ্ঠুর করে তুলল। এইখানে এই কাহিনীর সবচেয়ে ভয়াবহ আর রোমাঞ্চকর ঘটনার আবির্ভাব। হরিনাথকে পৃথিবী থেকে সরাতে হবে, অথচ ছুরি ছোড়া চালানো বা বিষ প্রয়োগ চলবে না। তবে উপায়? যে চোরাবালি থেকে আপনার জমিদারির নামকরণ হয়েছে সেই চোরাবালির সন্ধান কালীগতি জানতেন। সম্ভবত তার গুরু কাপালিকের কাছ থেকেই জানতে পেরেছিলেন, কারণ চোরাবালিটা কাপালিকের কুড়ের ঠিক পেছনেই। আমরাও সেদিন সকালে পাখি মারতে গিয়ে অপ্রত্যাশিতভাবে সেই ভয়ঙ্কর চোরাবালির সন্ধান পেয়েছিলাম। কালীগতি মাস্টারকে সরাবার এক সম্পূর্ণ নূতন উপায় উদ্ভাবন করলেন। চমৎকার উপায়। হরিনাথ মাস্টার মরবে, অথচ কেউ বুঝতেই পারবে না যে সে মরেছে। তার উপর সন্দেহের ছায়া পর্যন্ত যাবে না, বরঞ্চ খাতাগুলো অন্তর্ধানের বেশ একটা স্বাভাবিক কারণ পাওয়া যাবে। গত অমাবস্যার দিন তিনি হরিনাথকে বললেন, তুমি যদি মন্ত্র সিদ্ধ হতে চাও তো আজ রাত্রে ওই কুঁড়ে ঘরে গিয়ে মন্ত্র সাধনা করো। হরিনাথ রাজি হলো। সে বেবির খাতায় মন্ত্রটা লিখে কাগজটা ছিঁড়ে নিয়ে নিজের কাছে রাখলো। রাত্রি সবাই ঘুমোলে হরিনাথ নিজের ঘর থেকে বের হলো।
সে সাধনা করতে যাচ্ছে, তার জামা জুতো পরবার দরকার নেই, এমনকি সে চশমাটাও সঙ্গে নিল না, কারণ অমাবস্যার রাত্রে চশমা থাকা না থাকার সমান। কালীগতি তাকে কুটির পর্যন্ত পৌঁছে দিয়ে এলেন। আসবার সময় বলে এলেন, যদি বাঘের ডাক শুনতে পাও ভয় পেও না, পেছনের দরজা দিয়ে বালির ওপরে গিয়ে দাঁড়িয়েও, সেখানে বাঘ যেতে পারবে না। হরিনাথ জপে বসল। তারপর যথা সময়ে বাঘের ডাক শুনতে পেল। সে কি ভয়ঙ্কর ডাক, তা আমরাও সেদিন শুনেছি। হিমাংশু বাবুর মতো পাকা শিকারীও বুঝতে পারেননি যে এ নকল ডাক। কালীগতি জন্তু জানোয়ারের ডাক অদ্ভুত নকল করতে পারতেন। প্রথম দিন এখানে এসেই আমরা তার শেয়াল ডাক শুনেছিলাম। বাঘের ডাক শুনে অভাগা হরিনাথ ছুটে গিয়ে বালির উপর দাঁড়ালো এবং সঙ্গে সঙ্গে চোরাবালির অতল গহ্বরে তলিয়ে গেল। একটা চিৎকার হয়তো সে করেছিল, কিন্তু তাও মাঝপথে চাপা পড়ে গেল। তার ভয়ঙ্কর মৃত্যুর কথা ভাবলে গা শিউরে ওঠে। একটু চুপ করিয়া ব্যোমকেশ আবার বলিতে লাগিল, কালীগতি কার্য সুসম্পন্ন করে ফিরে এসে সেই রাত্রেই হরিনাথের ঘর থেকে খাতা সরিয়ে ফেললেন। তার পরদিন যখন হরিনাথকে পাওয়া গেল না, তখন রটিয়ে দিলেন যে সে খাতা চুরি করে পালিয়েছে। হরিনাথের অন্তর্ধানের কৈফিয়ত বেশ ভালোই হয়েছিল, কিন্তু তবু কালীগতি সন্তুষ্ট হতে পারলেন না। কে জানে, যদি কেউ সন্দেহ করে যে হরিনাথ শুধু খাতা নিয়ে পালাবে কেন, নিশ্চয়ই এর মধ্যে কোনো গূঢ় তত্ত্ব আছে। তখন তিনি সিন্দুক থেকে ৬,০০০ টাকাও সরিয়ে ফেললেন। এই সময়ে আপনার চাবি হারিয়েছিল, সুতরাং সন্দেহটা সহজেই কালীগতির ঘাট থেকে নেমে গেল। সবাই ভাবল হারানো চাবির সাহায্যে হরিনাথই টাকা চুরি করেছে। কালীগতির ডবল লাভ হলো, টাকাও পেলেন, আবার হরিনাথের অপরাধও বেশ বিশ্বাসযোগ্য হয়ে উঠল। তারপর আমি আর অজিত এলুম। এই সময় বাড়িতে আরেকটা ব্যাপার ঘটছিল, যার সঙ্গে হরিনাথের অন্তর্ধানের কোনো সম্পর্ক নেই। ব্যাপারটা আমাদের সমাজের একটা চিরন্তন ট্র্যাজেডি, বিধবার পদস্খলন। নূতন কিছু নয়। অনাদি সরকারের বিধবা মেয়ে রাধা একটি মৃত সন্তান প্রসব করে। তারা অনেক যত্ন করে কথাটা লুকিয়ে রেখেছিল, কিন্তু শেষে আপনার স্ত্রী জানতে পারেন। তিনি তৎক্ষণাৎ আপনাকে এসে বলেন যে এসব অনাচার এ বাড়িতে চলবে না, ওদের আজই বিদায় করে দাও। কেমন, ঠিক কিনা? শেষের দিকে হিমাংশুবাবু বিস্ফারিত নেত্রে ব্যোমকেশের দিকে তাকাইয়াছিলেন। এখন একবার ঘাড় নাড়িয়া নীরবে জানলার বাহিরে চাহিয়া রইলেন। ব্যোমকেশ বলিতে লাগিল, কিন্তু আপনার মনে দয়া হলো। আপনি ওই অভাগী মেয়েটাকে কলঙ্কের বোঝা মাথায় চাপিয়ে তাড়িয়ে দিতে পারলেন না। এই নিয়ে আপনার স্ত্রীর সঙ্গে একটু মনোমালিন্যও হয়েছিল। যা হোক, আপনি যখন বুঝলেন যে ওরা ভ্রূণ হত্যার অপরাধে অপরাধী নয়, তখন রাধাকে চুপি চুপি তার মাসির কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। পাছে আপনার আমলা বা চাকর বাকরদের মধ্যেও জানাজানি হয়, এই জন্য নিজে গাড়ি চালিয়ে তাকে স্টেশনে পৌঁছে দিয়ে এলেন। অনাদি সরকারের ভাগ্য ভালো যে আপনার মতো মনিক পেয়েছে। অন্য কোনো মালিক এতটা করতো বলে আমার মনে হয় না। সে যা হোক, এই ব্যাপারের সঙ্গে হরিনাথের অন্তর্ধানের ঘটনা জড়িয়ে গিয়ে সমস্তটা আমার কাছে অত্যন্ত জটিল হয়ে উঠেছিল। তারপর অতি কষ্টে জ্বর ছাড়ালুম। রাধাকে দেখবার জন্য স্টেশনে গিয়ে লুকিয়ে বসে রইলুম। তার চেহারা থেকেই বুঝলুম এই ব্যাপারের সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই, তার ট্র্যাজেডি অন্যরকম। তখন আর সন্দেহ রইল না যে এই কালীগতি হরিনাথকে খুন করেছেন। লোকটি কত বড় নৃশংস আর বিবেকহীন তার জ্বলন্ত প্রমাণ পেলুম রেজিস্ট্রি অফিসে, কিন্তু তাকে ধরবার তো উপায় নেই। যে খাতাগুলো থেকে তার চুরি অপরাধ প্রমাণ হতে পারত, সেগুলো তিনি আগেই সরিয়েছেন। হয়তো পুড়িয়ে ফেলেছেন, নয়তো হরিনাথের সঙ্গে ওই চোরাবালিতেই ফেলে দিয়েছেন। কালীগতি প্রথমটা বেশ নিশ্চিন্তই ছিলেন, কিন্তু যখন অজিতের মুখে শুনলেন যে হরিনাথের মৃত্যুর কথা আমি বুঝতে পেরেছি, তখন তিনি ভয় পেয়ে গেলেন।
প্রথমে তিনি আমাকে বোঝাবার চেষ্টা করলেন যে হরিনাথ মরেনি। প্রমাণস্বরূপ নিজেই কুড়ে ঘরে আগুন জ্বেলে রেখে এসে দুপুর রাত্রে আমাদের দেখালেন। আমি তখন এমন ভাব দেখাতে লাগলুম যেন তার কথা সত্যি হলেও হতে পারে। আমরা ঠিক করলুম রাত্রে গিয়ে কুড়ে ঘরে পাহারা দেব। তিনি রাজি হলেন বটে, কিন্তু কাউকে কথা বলতে বারণ করে দিলেন। আমাদের মারবার ফন্দি প্রথমে কালীগতির ছিল না। তার প্রথম চেষ্টা ছিল আমাদের বোঝানো যে হরিনাথ বেঁচে আছে, কিন্তু যখন দেখলেন যে আমরা হরিনাথের জন্য কুড়ে ঘরে গিয়ে বসে থাকতে চাই, তখন তার ভয় হলো যে এইবার তার সব কলা কৌশল ধরা পড়ে যাবে। কারণ হরিনাথ যে কুড়ে ঘরে আসতেই পারে না এই কথা তার চেয়ে বেশি কে জানে। তখন তিনি আমাদের চোরাবালিতে পাঠাবার সংকল্প করলেন। আমিও এই সুযোগই খুঁজছিলাম। আমাদের খুন করবার ইচ্ছাটা যাতে তার পক্ষে সহজ হয় সে চেষ্টারও ত্রুটি করিনি। তান্ত্রিক এবং তন্ত্র ধর্মকে গালাগালি দেওয়ার আর অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না। পরদিন বিকেলে তিনি আমাদের নিয়ে কুড়ে ঘর দেখাতে গেলেন। সেখানে গিয়ে কথার ছলে বললেন রাত্রে যদি আমরা বাঘের ডাক শুনতে পাই তাহলে যেন বালির ওপর গিয়ে দাঁড়াই। এই হলো সেদিন সন্ধে পর্যন্ত যা ঘটেছিল তার বিবরণ। তারপর যা যা ঘটেছে সবই আপনি জানেন। ব্যোমকেশ চুপ করিল। অনেকক্ষণ কোনো কথা হইল না। তারপর হিমাংশুবাবু বলিলেন, আমাকে সে রাত্রে রাইফেল নিয়ে কেন যেতে বলেছিলেন ব্যোমকেশবাবু? ব্যোমকেশ কোনো উত্তর দিল না। হিমাংশুবাবু আবার প্রশ্ন করিলেন, আপনি জানতেন বাঘের ডাক শুনে আমি শব্দবেদী গুলি ছুড়ব? মৃদু হাসিয়া ব্যোমকেশ মাথা নাড়িল, বলিল, সে প্রশ্ন নিষ্প্রয়োজন। হিমাংশুবাবু, আপনি ক্ষুব্ধ হবেন না। মৃত্যুই ছিল কালীগতির একমাত্র শাস্তি। তিনি যে ফাঁসি কাটে না ঝুলে বন্দুকের গুলিতে মরেছেন এটা তার ভাগ্য, আপনি নিমিত্ত মাত্র। মনে আছে সেদিন রাত্রে আপনি বলেছিলেন এ টুথ ফর এ টুথ অ্যান আই ফর অ্যান আই। এই সময়ে বাইরের বারান্দায় সম্মুখে মটর আসিয়া দাঁড়াইল। পরেক্ষণেই ব্যস্ত সমস্তভাবে কুমার ত্রিদীপ প্রবেশ করিলেন। তাহার হাতে একখানা খবরের কাগজ। তিনি বলিলেন, হিমাংশু, এসব কি কাণ্ড? দেওয়ান কালীগত বন্ধুর গুলিতে মারা গেছেন? আমি কিছুই জানতাম না। ইনফ্লুয়েঞ্জায় পড়েছিলাম, তাই কদিন আসতে পারিনি। আজ কাগজে পড়ে দেখি এই ব্যাপার। ছুটতে ছুটতে এলুম। ব্যোমকেশবাবু, কি হয়েছে বলুন দেখি। ব্যোমকেশ উত্তর দেবার আগে কাগজখানা হাতে লইয়া পড়িতে আরম্ভ করিল। তাতে লেখা ছিল, চোরাবালি নামক উত্তরবঙ্গের প্রসিদ্ধ জমিদারি হইতে একটি শোচনীয় মৃত্যু সংবাদ পাওয়া গিয়াছে। চোরাবালির জমিদার কয়েকজন বন্ধুর সহিত রাত্রিকালে নিকটবর্তী জঙ্গলে বাঘ শিকার করিতে গিয়াছিলেন। বাঘের ডাক শুনিতে পাইয়া জমিদার হিমাংশুবাবু বন্দুক ফায়ার করেন, কিন্তু মৃতদেহের নিকটে গিয়া দেখিলেন যে বাঘের পরিবর্তে জমিদারির পুরাতন দেওয়ান কালীগতি ভট্টাচার্য গুলির আঘাতে মরিয়া পড়িয়া আছেন। বৃদ্ধ দেওয়ান এই গভীর রাতে জঙ্গলের মধ্যে কেন গিয়াছিলেন এ রহস্য কেউ ভেদ করিতে পারিতেছে না। জমিদার হিমাংশুবাবু দেওয়ানের মৃত্যুতে বড়ই মর্মাহত হইয়াছেন। পুলিশ তদন্ত দ্বারা বুঝিতে পারা গিয়াছে যে এই দুর্ঘটনার জন্য হিমাংশুবাবু কোনো অংশে দায়ী নয়। তিনি যথাচিত সাবধানতা অবলম্বন করিয়াই গুলি ছড়িয়াছিলেন। কাগজখানা রাখিয়া দিয়া ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইল। চলুন এবার আপনার রাজ্যে ফেরা যাক। এখানকার কাজ আমার শেষ হয়েছে। পথে যেতে যেতে কালীগতির শোচনীয় মৃত্যুর কাহিনী আপনাকে শোনাব। শুনছিলেন ব্যোমকেশ কাহিনীর চোরাবালি, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, গল্পের সূত্রধর এবং ব্যোমকেশ বক্সির ভূমিকায় আমি অয়ন, অজিতের ভূমিকায় রাজাদিত্য, বিশেষ শিশু চরিত্র বেবির ভূমিকায় অমৃতা, আমাদের প্রিয় আর্টিস্ট মৌসুমীর 2.5 বছরের কন্যা, দেওয়ান কালীগতির ভূমিকায় ঋতব্রত, কুমার ত্রিদীপের ভূমিকায় দীপঙ্কর, অনাদি সরকারের ভূমিকায় নিলয়, ভুবন এবং হিমাংশু রায়ের ভূমিকায় অঙ্কিত। মৌসুমীকে অসংখ্য ধন্যবাদ, আর ছোট্ট অমৃতাকে আমাদের সকলের তরফ থেকে আগামীর জন্য অনেক আশীর্বাদ এবং অনেক ভালোবাসা। শব্দগ্রহণ, সঙ্গীত সংযোজন, পোস্টার ডিজাইন এবং এডিটিংয়ে আমি অয়ন।
নিজেদের গল্প পাঠান ডেসক্রিপশনে দেওয়া আমাদের মেল আইডিতে। আমাদের সাথে জুড়ে থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে। ধন্যবাদ, সাথে থাকবেন। আরও অনেক রহস্য, ভৌতিক, কৌতুক, অলৌকিক গল্প আমরা আপনাদের শোনাবার জন্য প্রস্তুত। দেখা হবে আগামী গল্পে। আজকের মতো বিদায়।